আমার সঙ্গে এরকমও ঘটেছে, মানে 500 টাকা লাগিয়ে আমার 10 মিনিটে 15,000 টাকা হয়ে গেছে। সবথেকে বড় ভুল আমি যেটা করেছিলাম, আমার সেই সময় হোম লোন নিয়েছিলাম ঘর করার জন্য। তো লোনের টাকাটা হাতে ছিল, তো না ভেবে না চিন্তা করেই দিয়ে দিয়েছিলাম। তো 3 লাখ টাকা যখন লস খেয়েছি, প্রচণ্ড বেশি আমি ডিমোটিভেট, মানে ডিপ্রেশন চলে গেছি। ইভেন আমার এমন অবস্থা ছিল, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিলিট করেছি, বন্ধুদের সঙ্গে ব্যবসা বন্ধ করেছি, খাওয়া বন্ধ ছেড়ে গেছিলাম। এমন অবস্থা ঘরে কোনো ট্যুরিজম বলে যে একটা অ্যাপ আছে, ওইখানে যেমন ভালো তেমন খারাপ। তখন সামনের লোকটা কি হলো, আমাকে একটা মেসেজ করলো যে স্যার আমাদের কিন্তু কোম্পানির একটা রেজিস্ট্রেশন ফিজ এটা আছে, মান্থ থেকে লাগবে, আপনি এইভাবে শুরু করতে পারেন। আমি দিয়ে দেবো। তারপরে কলগুলো কি আছে, কোনো কারণে লস যদি হয়ে যায়, সে আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবো, আমাকে আর কোনো কথাই বলবে না। এই স্টক মার্কেট একটা সমুদ্র বলে কি মহাসমুদ্র যদি বলে তার থেকে বড়। আচ্ছা, তারা কি জানে যে মার্কেটে আমি লস করছি এবং শিখবো। তাদের অনেক লস হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিছু এমনও জানা গেছে, মানে আমার জানাশোনা আমি শুনেছি কিছু মানুষ নিজের আত্মহত্যা বন্ধ করেছে। সেন্সেক্স 4,000 পয়েন্ট একবারে গ্রোথ হয়, আর তারপরে রেজাল্টের বেরোনোর পর বা রেজাল্ট যখন বেরোচ্ছে সেই দিনই সেন্সেক্স একবারে ডাউন হয়ে যায়। 15 মিনিটের মধ্যে সবাইকে আরেকবার স্বাগতম আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি চন্দন চরিত শুরু করছি আজকের পডকাস্ট। আজকের পডকাস্টের বিষয়বস্তু হচ্ছে যে আমরা চারদিকে দেখতে পাচ্ছি জবের খুবই আকাল, এবং জব একদম নেই বললেই চলে, এবং বিজনেস করেও অনেক মানুষ সফলতা পাচ্ছে না। কিন্তু অনেক মানুষ এরকম আছেন যারা ডিফারেন্ট ওয়েতে গিয়ে তাদের নিজের ওয়েলথকে, ইকোনমিক্স ওয়েলথকে ভালোভাবে গ্রো করতে পারছে। তো এরকম একটা টপিক, সেটা হলো স্টক মার্কেট। স্টক মার্কেটের ওপর কীভাবে ট্রেডিং করা হয়, কতটা পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন, কতটা দিয়ে স্টার্ট করতে হয়, সব কিছু আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো। তো আমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক করতে পারেন, কোনো ব্যাপার নয়। তো ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। প্রথমেই আজকে ডেকে নেবো আমাদের গেস্ট মিস্টার বিনয়কে। নমস্কার, আমার নাম বিনয় ছাপুরিয়া। আমি 6 বছর হলো শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছি। তো আজকে দাদা আমাকে দেখেছেন আমার কিছু যা এক্সপিরিয়েন্স হয়েছে মার্কেটে সেই বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। আচ্ছা, তো বিনয় প্রথমেই জেনে নেবো যে স্টক মার্কেটে তোমার আশা কেন? সবাই তো জবের পিছনে ছোটে, গভর্নমেন্ট জব প্রথমে ট্রাই করে, না হলেও অন্তত বেসরকারি চাকরি, কিন্তু এই ট্রেডিংটাতেই তোমার কেন আশা? ট্রেডিংয়ে আসা বলতে গেলে কীভাবে এসছে আমি নিজেও ঠিক বুঝতে পারলাম না। কারণ হচ্ছে আমার কাকুরের ব্যবসা ছিল ছোটো, তো সেইখানে পাড়ার এক দাদা ছিলেন যিনি একজন স্টক ব্রোকার। হঠাৎ আমাকে আছে একদিন এসে বললেন যে ভাই 10,000 টাকা মতো ইনভেস্ট করো, প্রত্যেক মাসে 1,000-2,000 টাকা তুমি পেয়ে যাবে। তো আমার কাছে স্বাভাবিক একটা লোভনীয় জিনিস, 10,000 টাকা দিয়ে মাসে যদি 1,000 থেকে 2,000 আসে, দ্যাট মিনস 10-20% মান্থলি রিটার্ন আসে। তো আমি একটা চেক কাটলাম, ডিমিট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, সেগুলো কি আমি কিছুই জানতাম না, জাস্ট উনি বলেছেন, আমি বিশ্বাস করে দিয়েছি। সেইভাবে স্টার্ট করা হলো আমার মার্কেটে এন্ট্রি। সেইভাবে নিজে ট্রেডিং করিনি, উনি আমার হয়ে ট্রেডিং করতেন। কোথাও গিয়ে কি এটা মনে হয়নি যে 10,000 টাকা দেবো? কেন কিছু বছর আগে একটা ঘটে গেছে আমাদের বাংলায়, একটা মানে টাকা রেখে টাকা রিটার্ন আসার একটা। না, অ্যাকচুয়ালি স্টক মার্কেট বিষয়ে শুনেছিলাম যে এইখানটা তো কোনো চিটফান্ড নয় বা টাকা উড়িয়ে যাবে এরকম তো নয়। যদি আমি ভুল কাজ করি নিজের হাতে আমার লস হবে, কিন্তু কেউ মেরে দেবে না টাকাটা, এটা আমি জানতাম। আর স্টক মার্কেটে কীভাবে কিনতে হয় বিক্রি করতে হয় এই বিষয়টা আমার নলেজ ছিল না তখন। তো যখন উনি বললেন আমি স্টার্টটা করলাম, ওনাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ট্রেডিংটা স্টার্ট করলাম। আচ্ছা, তো প্রথমই কি রিটার্ন ঠিকঠাক এসেছিল? একদম না, খুব বাজে এক্সপিরিয়েন্স। সবারই যেরকম হয়, সবার কম বেশি হয়, কারো ভালো আসে কারো খারাপও আসে। আমার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ ছিল। 10 দিনের মধ্যে উনি আবার এলেন, বললেন যে ভাই 10,000 টাকায় কিছু হচ্ছে না, তুমি আরো কিছু দিলে ভালো হয়, বলে আরো 20,000 টাকা দিলেন। আর সবথেকে বড় ভুল আমি যেটা করেছিলাম, আমার সেই সময় হোম লোন নিয়েছিলাম ঘর করার জন্য। তো লোনের টাকাটা হাতে ছিল, তো না ভেবে না চিন্তা করেই দিয়ে দিয়েছিলাম। এই করে প্রায় গোটা 1 মাসের মধ্যে আমি 40,000-50,000 টাকা লস খেলাম। সেখান থেকে শুরু করি। আচ্ছা, এরপরে এক্সপিরিয়েন্সটা আরো খারাপ গেল তারপরে 1 মাসে। সেটা হচ্ছে যখন কিছু বুঝলাম না, লস হয়ে গেছে, মাথার মধ্যে একটা জিনিস করছে যে লস যখন হয়েছে এখানে লাভ এখান থেকে করবো, কিছুই জানি না। ওনাকে জিজ্ঞেস করলাম, উনি ওকে বললাম যে তুমি খালি বাই সেলটা আমি দেখে দাও, কীভাবে কিনতে হয় কীভাবে বিক্রি করতে হয়।
আর কিচ্ছু বুঝি না। উনি আমাকে ইন্টারনেট শেখালেন, ব্যাংকটা শেখালেন। ওই কেনা বেচা করে কোনোদিন 10,000 টাকা লাভও করছি, কোনোদিন 10,000 টাকা লসও করছি। আলটিমেটলি আমি 3 মাসের মধ্যে প্রায় 1.5 লাখ টাকা লস খেয়ে শুনি। এটা আমার হচ্ছে মার্কেটের পাড়া। এইভাবে আসে 1.5 লাখ টাকা 3 মাসে লস খাওয়ার পর মোটিভেশন কোথা থেকে পেলে? বাড়ি থেকে টাকা পড়েনি? বাড়ি থেকে তো কেউ জানতো না। আচ্ছা, যেহেতু হোম লোনটা আমার নামে ছিল, আমি একটা সাপোর্ট হিসেবে আমার একটা কাপড়ের ব্যবসা ছিল, তো 1.5 লাখ টাকা যখন লস খেয়েছি প্রচন্ড বেশি আমি ডিমোটিভেট হয়ে যাই, মানে ডিপ্রেশন চলে যাই। ইভেন আমার এমন অবস্থা হয়েছিল, আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ সব ডিলিট করেছি, বন্ধুদের সঙ্গে মেলামেশা বন্ধ করেছি, খাওয়া বন্ধ ছেড়ে দিয়েছিলাম। এমন অবস্থা ছিল, ঘরে এক কোণে পড়ে থাকতাম। সেখান থেকে সবার লাইফে কেউ না কেউ একজন আসে যে সাপোর্ট করে। আমার একটা বন্ধু আছে, সে আমাকে সাপোর্ট দিল। ও জানতো শুধু যে আমি ট্রেডিং করছি, তো আমাকে বললো যে এক কাজ কর, আমি তোকে কিছু পয়সা দেবো, তুই আগে শিখে আবার স্টার্ট কর। সেখান থেকে আমার শেখা স্টার্ট, অলমোস্ট 6 মাস লেগেছে। চোখ কান বুঝে মানে আমি শিখেছি। আমাদের এখানে কলকাতার মধ্যে অনেক জায়গা আছে যেখানে ফ্রি অফ কস্ট শেখানো হয়, কোনো পয়সা নেওয়া হয় না, অনেক সেমিনার হয়। তারপরে জুম আছে, জুম মিটিং অনেক আছে। টেলিগ্রাম বলে যে একটা অ্যাপ আছে, ওইখানে যেমন ভালো তেমন খারাপ দুটোই আছে। তো ওইখানে অনেকে আছে ফ্রিতে শেখায়। আমি যোগাযোগ করলাম, করতে করতে শেখা শুরু করলাম। আচ্ছা, তুমি যে একটু আগে বললে যে শিখতে হয়, এতে মানে বেসিক্যালি শিখবেটা কি? আমি তো জানতাম যে ট্রেডিং এ গেছি, আমার ওয়ালেটে টাকা ভরেছি, সেখান থেকে আমার যেই শেয়ারটা পছন্দ হয়েছে আমি ইনভেস্ট করেছি। তুমি শেয়ার পছন্দ করেছো, শেয়ারটা নিশ্চয়ই কিছু একটা দেখে পছন্দ করেছো। কি দেখে পছন্দ করেছো? আমাকে তো শেয়ারটা যে আমি পছন্দ করবো, ওটা আমাকে কিছু একটা দেখে পছন্দ করতে হবে। আমি ওটা কি দেখে পছন্দ করবো? তুমি যেমন বললে যে আমি টাকাটা ওয়ালেটে দিলাম, শেয়ারটা পছন্দ করলাম, পছন্দ করে আমি কিনতে গেলাম। তুমি কি দেখবে শেয়ারের মধ্যে যে তুমি কিনতে চলে গেলে? কোম্পানির ব্র্যান্ড নেমটা, ব্র্যান্ড নেম, যেমন একটা নাম বল। টাটা স্টিল। টাটা স্টিল। তো টাটা স্টিল ব্র্যান্ড নেম দেখেছো, টাটা স্টিলের ব্র্যান্ড কার্ডটা খুব ভালো। শুধুমাত্র ভালো শুধু দেখেছো তা নয়, তুমি লোকের কাছে শুনেওছো। তার মানে কি, সে ফান্ডামেন্টালি খুব স্ট্রং। আর আজকে সে চলছে না, সে অনেক বছর ধরে চলছে। সেরকমই আমাদের মার্কেটের মধ্যে দেখতে হয়, শুধু টাটা স্টিল না, টাটা গ্রুপটার মধ্যে অনেকগুলো কোম্পানি আছে। টাটা মোটরস আছে, টাটা টেকনোলজি আছে, টাটা স্টিল আছে, এইভাবে অনেকগুলো আছে। তো সেই কোম্পানিগুলো আমাকে যেমন ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তেমন ফাইন্যান্সিয়াল রিপোর্টগুলো দেখতে হবে, টেকনিক্যাল চার্টও দেখতে হবে। এবার দু রকমের মার্কেটে হয়, একজন হয় ট্রেডার, একজন হয় ইনভেস্টার। ট্রেডার কি আছে, ওরা টেকনিক্যাল অ্যানালিসিসগুলো করে, মানে চার্ট দেখলাম, এখান থেকে গেল এতটুকু বললো, মানে সাপোর্ট বলে, জোন বলে, রেজিস্ট্যান্স বলে, এইসব জিনিসগুলো যেগুলো আছে, এগুলো আমার সব কিছু ফলো করতে হবে। তো সেই ফলো করে আমাকে মার্কেট থেকে কাজগুলো করা শুরু করতে হবে। আচ্ছা, মানে এর জন্য তুমি বলছো টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে তুমি আবার তার সঙ্গে আরেকটা কথা বললে যে কিছু ফেকও আছে বা ফ্রড টাইপেরও আছে, না কিছু অরিজিনাল আছে। তো এইটা যে নতুন জয়েন করছে, সে কিভাবে এটা বুঝবে যে কোনটা ফ্রড আর কোনটা ঠিক? এইখানে কিন্তু অনেকেই ট্র্যাক হয়ে যায়। টেলিগ্রাম যখন আমরা যখন একদম ফার্স্ট স্টেজে আমি মার্কেটে ঢুকছি, আমরা কি দেখছি, কয়েকটা বন্ধু বান্ধব বললো যে ভাই জানিস আমার না হেভি লাভ হয়েছে, তুই মার্কেটে দেখ, তুই কিন্তু লাভ করতে পারবি। এইভাবে সে শুরু করলো। শুরু করে প্রথমে হয়তো না জেনে বুঝে কিছু লাভ করে নিল। যদি লাভ করে নেয়, সে ভাবছে কি আমি তো হেভি কিছু জেনে গেছি। তখন সে অনেক নিউজ দেখা শুরু করে দেয়, অনেক টেলিগ্রাম চ্যানেল বা ইনস্টাগ্রাম বা ফেসবুক নানা রকম পেজের সঙ্গে যুক্ত হয়ে যায়, বা বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে আলোচনা করতে শুরু করে দেয়। যখন এইগুলো শুরু করে দেয়, তখন সে কি আছে, একটু মনের মধ্যে ভয়ও চলে আসে যে না, এখানে লাভ যেমন হয় লসও হয়। তখন সে জানতে পারছে। তখন কি হয়, লাভের পরিমাণটা তার ধীরে ধীরে কমে যায়, লসের পরিমাণটা বাড়ে। এইগুলো চলতে থাকে সেই সময়। এবার ধরুন যখন মার্কেটে আমি কিচ্ছু জানি না, তখন কি হচ্ছে, আমার মনের মধ্যে কোনো ভয় নেই। আমি মার্কেটে টাকা লাগিয়েছি, আমি জানি এখান থেকে লাভ হয়, সবাই বলেছে আমাকে লাভ হয়, আমি চুপচাপ বসে আছি, লাভ হলে আমি বিক্রি করে চলে গেলাম। এইভাবে হয়। আর টেলিগ্রামের ফ্রডটা খুব বেশি এই জন্য হয়, কারণ হচ্ছে ওইখানে অনেক টিপস প্রোভাইডার হয়, যারা মার্কেটে কিন্তু সেবির সঙ্গে কোনো কন্ট্যাক্টই নেই, সেবির কোনো অ্যানালাইজারও নয়, রিসার্চও নেই। তারা কি করে, তারা টেলিগ্রামের মধ্যে নিজেদের ভিউগুলো পোস্ট করে, বলে আমি স্যার আপনি ব্যাঙ্ক নিফটিতে আমি কলটা দিচ্ছি, নিফটিতে কল দিচ্ছি, এগুলো একটা মার্কেটের পার্ট, নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেস, সেগুলো হচ্ছে আপনি এটা কিনুন, এটাতে লাভ হলে আমার পার্সেন্টেজ এটা। এইভাবে তারা জয়েন করে। এবার যখন আপনি ফার্স্ট টাইম ট্রেডিং করবেন, মানে এগুলো পেড সার্ভিস? পেড সার্ভিস, কিন্তু ফার্স্ট টাইম ওরা ফ্রিতে দেয়, একটা দুটো কল ফ্রিতে দিয়ে দিল। কোনো কারণে যদি একটা কল যেটা ফ্রিতে দিল আপনার যদি লেগে যায়, প্রফিট হয়ে যায়, তাহলে আপনি কি ভাবছেন, আমি নতুন লোক, আমি যদি প্রফিট করি, আমি ভাববো যে লোকটা নিশ্চয়ই ভালো নলেজ আছে, আমাকে প্রফিট করেছে। তখন সামনের লোকটা কি হলো, আমাকে একটা মেসেজ করলো যে স্যার আমাদের কিন্তু কোম্পানির একটা রেজিস্ট্রেশন ফিজ এটা আছে, মান্থলি এটা লাগবে,
আপনি এইভাবে শুরু করতে পারেন। আমি দিয়ে দিলাম। তারপরে কলগুলো কি আছে, কোনো কারণে লস যদি হয়ে যায়, সে আমার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিল, আমাকে আর কোনো কথাই বলবে না। আর ফার্স্ট কল যেটা ছিল, কোনো কারণে যদি লস হয়ে যায়, তখন কি আছে, তারা আর কোনো ফিডব্যাক দেবেই না, কোনো কলও করবে না, কোনো মেসেজও করে কিচ্ছু করবে না। আপনার গেল টাকাটা, আলটিমেট গেল টাকা, তাদের তো কিচ্ছু যায় না, তারা গেলে আমার যায়। এবার যে নতুন মানুষটা, সে যদি প্রথমে প্রফিট করে, সে সেইভাবেও ট্যাপ হয়ে গেল, তাদের সেকেন্ড টাইম থার্ড টাইম করতে পারে যে লাভ হয় তা নয়, লস কোনো না কোনো কারণে হয়। আবার যে ফার্স্ট টাইমে লস হয়ে গেল, সে তো এমনি নেগেটিভ চলে গেল। তো এইভাবে ফ্রড মার্কেট হয়। কিন্তু শুধু যে ফ্রড হয় তা বলবো না, অনেক ভালো ভালো টেলিগ্রাম চ্যানেলও আছে, যদি একটু সোর্স নেওয়ার চেষ্টা করা যায়, যা শেখাচ্ছে যে ফ্রি অফ কস্ট অনেকে আছে শেখাচ্ছে, তাদের সঙ্গে যদি কন্ট্যাক্ট করা যায় ঠিকঠাক করে, ইউটিউবে অনেক চ্যানেল আছে, সেখান থেকে শেখা যায়, শিখে তাদের থ্রু যদি টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করা যায়, তাহলে আমরা ধীরে ধীরে কাজটাকে খুব ভালোভাবে এগোতে পারি। তো বেসিক্যালি যে নতুন কেউ প্রথমবার জয়েন করছে, ট্রেডিং মার্কেটে আসছে, তার মানে কতটা পরিমাণ মানে ক্যাপিটাল নিয়ে মার্কেটে আসা উচিত? এটার জন্য আমি বলবো ডিপেন্ড করছে যে সেই ব্যক্তিটার উপর। দেখুন, এই স্টক মার্কেট একটা সমুদ্রের মতো, সমুদ্র বলো কি মহাসমুদ্র যদি বলে, তার থেকে বড় কিছু এইখানে। এবার আমার কাছে করতে পারে 5টা টাকাটাই অনেক বড় ব্যাপার, তো আমি কি হলে 2 টাকা 3 টাকা নিয়ে শুরু করলাম। আর একটা মানুষ আছে যার কাছে 5 কোটি টাকা রয়েছে, একদম নর্মাল, সে 5 কোটি দিয়ে শুরু করলো। তো কত টাকা নিয়ে শুরু করব সেটা দেখার তুলনায় আমি কত পার্সেন্টেজ মার্কেটে গেইন করতে চাইছি সেটা দেখা বেশি দরকার। আপনি পার্সেন্টেজে ক্যালকুলেট করুন। একটা মাসে 1 কোটি টাকা লাগেছে, সে চাইলে কি 5% আমি আনবো, মান্থলি তাহলে কত এসে গেল, 5 লাখ টাকা এসে গেল। সেই মানুষটাই যদি 1000 টাকা লাগে, সে 5% নিয়ে তাহলে কত এলো, 50 টাকা। এবার আপনি যদি আজকে ধরুন আমি গেলাম, গিয়ে বললাম যে আমি জানিস তো মার্কেটে 50 টাকা মাসে কামিয়েছি, লোকে কি বলবে, ওইরকম কাজ করাতে হয় না করা হয়। কিন্তু সে দেখলো না আমি ক্যাপিটাল কতটা ইউজ করেছি। আবার একটা মানুষ এলো, সে বললো মাসে কিন্তু আমি 5 লাখ টাকা কামাচ্ছি, তখন লোকে বললো যে হ্যাঁ স্টক মার্কেট খুব ভালো, এখানে কিন্তু ভালো কেরিয়ার আছে। তার ক্যাপিটাল কি আছে সেটা কিন্তু কেউ দেখবে না। একদম। এই জিনিসটা ফলো রাখতে হবে, মানে আমার কি ক্যাপিটাল, আমি সেই অনুযায়ী কত পার্সেন্ট রিটার্ন চাইছি, আমাকে সেটা সবসময় ফলো রাখতে হবে। আমি কিন্তু 5,000 লাগালাম 10,000 করে নিলাম এক মাসে, এটা কিন্তু ফ্যাক্ট না। আচ্ছা, তাও একটা নতুন নিউ কামারের ক্ষেত্রে মার্কেট বুঝে প্রফিটে আসতে আসতে তাও কতদিন টাইম লেগে যায়? আর এর সঙ্গে আমি আরেকটা কোশ্চেন অ্যাড অন করবো, সেটা হচ্ছে মানে শুধু কি এটাই করা উচিত, নাকি এর সঙ্গেও জব যেটা করছে সে সেই পেশায় থাকতে পারে? ফার্স্ট অফ অল আমি বলবো, কাজ আগে শিখতে গেলে, আমি নর্মাল গ্র্যাজুয়েশনের কথা বলছি, পড়াশোনা যদি কোনো মানুষ করে, উচ্চ মাধ্যমিক দিচ্ছে 12 বছর, গ্র্যাজুয়েশন করছে তারপরে 3 বছর, তারপরে যদি এমএ করে আরও 2 বছর, এইভাবে আমরা এগোই। তো স্টক মার্কেটেও এসেই যে আমি ভালো প্রফিট করে নেবো, খুব তাড়াতাড়ি শিখে যাবো, সেটা কিন্তু নয়। আমি আজকে তোমাকে বললাম যে প্রায় 6 মাসের মধ্যে আমি একটু শিখেছিলাম, তা কিন্তু নয়। 6 মাসের মধ্যে আমি বেসিকটা শিখেছিলাম, তারপরে আজ পর্যন্ত আমি কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু শিখছি। শেখার তো শেষ নেই। শেখা শেষ নেই। ইভেন আমি ফ্রাইডেতেও একটা মিস্টেক করেছি, যেটা আমি রাতে গিয়ে আবার নিজে অ্যানালাইজ করলাম যে আমি কোথায় মিস্টেক করলাম। দেখলাম যে হ্যাঁ, আমি একটা সারাপোর্ট আর একটা রেজিস্ট্যান্স টেনেছিলাম আমার একটা চার্টের মধ্যে, ওইখানে ব্রেক করে গেছিলো রেজিস্ট্যান্স, তবুও আমি কি আছে ইমোশনাল হয়ে গেছিলাম, আমি স্টপ লস বসাইনি, তাতে আমার একটা লস হয়েছে। তো আমার মনে হয় যে একটা মানুষকে যখন মার্কেটে নতুন আসছে, তাকে প্রথম শিখতে তো হবেই, সেকেন্ড সে যা প্রফেশনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে সঙ্গে এটাই করতে হবে। ইমিডিয়েট আমি এখানে এলাম, এসেই প্রচুর লাভ করে নিলাম, তা কিন্তু হয় না। আমাকে যে প্রফেশন আছে সেটার সঙ্গে সঙ্গে এটা রাখতে হবে। এবার এই প্রফেশনটাকে আমাকে একটু একটু করে ক্যাপচার করতে হবে। ওই প্রফেশনটা যদি আমার মনে হয় আমি এটা ক্যারি করবো, কিন্তু যখন মনে হবে যে ওই প্রফেশন থেকে আমার যত আসছে তার থেকে বেশি এখানে চলে আসছে, তখন আমি ধীরে ধীরে ওইখান থেকে লিভ করতে পারি। কিন্তু মানে আমি যেটা জানি যে একটা টাইমের মধ্যে ট্রেডিংটা হয়, কিন্তু ওই টাইমিংটা তাহলে সে কিভাবে অ্যাভেলেবল থাকবে যদি জব করে বা বিজনেস করে আলাদা, সেখানে যদি সে ইনভেস্ট থাকে, এখানে কিভাবে সে ট্রেডিংটা করবে? এবং ট্রেডিংয়ের টাইম বলতে গেলে সকাল 9টা-15 মার্কেট শুরু হয়, 3:30টার সময় আমাদের ইকুইটি ডেরিভেটিভ মার্কেটটা ক্লোজ হয়, তারপরেও চলে কমোডিটি মার্কেট রাত্রি 11:30 পর্যন্ত। তো সকাল 9টা থেকে রাত্রি 11:30 পর্যন্ত মার্কেট চলছে, প্রায় 14 ঘন্টা প্লাস। আপনার যদি টাইম বের করার ইচ্ছা থাকে, একটা মানুষ ঠিক টাইম বের করতে পারবে। ইভেন এমন কোনো বিষয় নয় যে 14 ঘন্টার মধ্যে টাইম বের করতে সে পারবে না। যার শেখার ইচ্ছা বা যা করার ইচ্ছা আছে, আমার যদি ইচ্ছাই না থাকলে, আমি তাহলে মুখে বললাম যে হ্যাঁ আমি পড়বো, কিন্তু আমার ইচ্ছাটা ক্ষেত্রে নেই, তাহলে আমি কিছু একটা অজুহাত দেখে দিলাম।
কিন্তু আমার যদি ইচ্ছা থাকে আমি ঠিক সময় বের করে নিতে পারবো, আর সময় বের করে ওইখান থেকে আমি কাজ করতে পারবো। আচ্ছা, তুমি কি ফুল টাইম নাকি পার্ট টাইম? ফার্স্ট 2-3 বছর আমি পার্ট টাইমে ছিলাম, সঙ্গে আমার কাপড়ের ব্যবসা ছিল। 2020 লকডাউন করলো, লকডাউনের পর আমি ধীরে ধীরে পুরোপুরি কাপড়ের ব্যবসা বন্ধ করলাম, বন্ধ করে এইখানে এলাম। আমি এখানে বলতে স্টক মার্কেটে এলাম। স্টক মার্কেটে এসে এখন আমি ফুল টাইমার হিসেবে স্টক মার্কেটে নিজে ট্রেডিং করি, প্লাস আমি অ্যাঞ্জেল ওয়ানের ফ্র্যাঞ্চাইজি নিয়ে রেখেছি। অ্যাঞ্জেল ওয়ানের ফ্র্যাঞ্চাইজি হোল্ডার হয়ে আমি আমার ক্লায়েন্টদের সমস্ত রকম যা প্রবলেম হয় সেইগুলো আমি ওদের সলিউশন করে দিই। আচ্ছা, ক্লায়েন্ট বলতে যারা আমার আন্ডারে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করেছে। স্টক মার্কেটে আসতে হলে প্রথমে আমাদের একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হয়। সেই ডিমেট অ্যাকাউন্ট ওপেন করার পর সেখানে ফান্ড অ্যাড করতে হয়। ফান্ড অ্যাড করার পর ধীরে ধীরে ট্রেডিংটা করতে হয়। তো আমার কাজটাকে কি তাদের অ্যাকাউন্টটা ওপেন করে ডিম্যাট অ্যাকাউন্ট মিন্স এটা তুমি বলতে চাইছো যে বেসিক্যালি একটা ওয়ালেট টাইপের, যেখান থেকে কেনা বেচাটা হবে ওখানে আগে জমা হবে, তারপর সেখান থেকে ব্যাংকে ট্রান্সফার করা যেতে পারে বা ব্যাংক থেকে মানিটাকে ওখানে অ্যাড করতে হয়। এটাই হচ্ছে প্রসেস। এবার আমার কাজটাকে ওই প্রসেসটা কিভাবে করতে হবে সেইগুলো ভালোভাবে গাইড করে দেওয়া। একজন নতুন ট্রেডার যে আসছে, আমি তাদের দেখতে পাই যে তারা কীরকম কী কাজ করছে না হচ্ছে। যদি আমার মনে হয় যে তারা কোনো ভুল প্রসেসে যাচ্ছে, তাদের আমরা একটুখানি নিজের তরফ থেকে বলে দেওয়া যে এইভাবে কাজ না করে আপনি কিন্তু এইভাবে করলে আপনি লংজিভিটি এই মার্কেটে থাকতে পারবেন। যদি ভুল প্রসেসে করে তাহলে হয়তো শর্ট টাইমে একটা বড় লস যদি পড়ে ফেলে, সে মার্কেটে আর বেশি টিকতে পারবে না, তার নেগেটিভিটি চলে আসে। সেইগুলোকে আমি একটু লক্ষ্য রেখে আমি তাদের সঙ্গে সেইভাবে কমিউনিকেশন রাখি। এটা কি ফ্রি সার্ভিস দাও নাকি পেড সার্ভিস? পুরোপুরি ফ্রি সার্ভিস। এখানে আমার কোম্পানি আমাকে দিয়ে দেয় কিছু টাকা। আচ্ছা, যে অ্যাঞ্জেল যারা আছে তারা উপর থেকে একটা আমি ব্রোকারেজ পেয়ে, কিন্তু আমি ক্লায়েন্টের উপর থেকে কখনো আমার রাইট নেই যে আমি তাদের থেকে কোন টাকা দেবো। আচ্ছা, তো তোমার প্রথম মান্থের প্রফিট আসতে আসতে কতদিন টাইম লেগেছিল? প্রথম 3 মাস আমি 1.5 লাখ লস। তারপরে মে মাস ছিল 2018, আমার এখন ভালো মনে আছে। সেইখান থেকে 6 মাস প্রায় নভেম্বর থেকে আমি আবার স্টার্ট করি। 6 মাস পুরোপুরি স্টপ করে গেছিলাম, কোনো কাজ করিনি, শুধু শিখেছি। নভেম্বর মাস থেকে আমি কি আছে, আমিও ইনিশিয়ালি এই যে টেলিগ্রাম বললাম, কাজ করিনি শুধু শিখেছি মানে সেই সময়টা আমি কি করতাম যে কি ক্যান্ডেল, কোনটা ইন্ট্রাডে, কোনটা ডেলিভারি, কোনটা মার্জিন, কি নিফটি। আচ্ছা, এই যে ওয়ার্ডগুলো ইউজ করছে এগুলো যদি মানেটা একটু ইজিলি ভাবে একটু ডেসক্রাইব করো। হ্যাঁ, বলে দিতে পারি। যেমন আমাদের স্টক মার্কেটে যখন আমরা কাজ করি 3 রকমের, প্রথমেই মানে স্টক কেনা বেচার ক্ষেত্রে 3 রকমের কাজ হয়। একটাকে বলে ইন্ট্রাডে, যেটা সকাল 9টা 15 কিনতে হবে। 9টা 15 থেকে 3:30টার মধ্যে যখন ইচ্ছা আপনি কিনতে পারেন, আর 3টে 15-এর মধ্যে আপনাকে এক্সিট করতেই হবে, সেল করতেই হবে। এর মাঝখানে কি হবে, আপনার যদি মনে হয় আগে পরে আমি সেল করবো, সেলও করে দিতে পারি। তার মাঝখানে যদি কিন্তু 3টে 15-এর মধ্যে সেল না করলে কোম্পানি অটোমেটিকলি আপনার হয়ে ওটাকে এক্সিট করে দেবে পজিশনটা। এটাকে বলে ইন্ট্রাডে। এরপরে হয় মার্জিন। মার্জিন মানে কি, আমার একটা ধরুন 1 লাখ টাকা ফান্ড আছে, কিন্তু আমি 3 লাখ টাকার স্টক কিনতে চাইছি। তাহলে তখন আমি কি করব, মার্জিনে ইউজ করব। কোম্পানি আমাকে কিছুটা ফেসিলিটিস দেবে, সেটা আমি 1 উইক পর্যন্ত হোল্ড করতে পারি। 1 উইকের মধ্যে আমার যখন ইচ্ছে এক্সিট করতে হবে। আমি যদি এক্সিট না করি, কোম্পানি একটা আমার কাছে মেল পাঠাবে, আপনি ফান্ড অ্যাড করে নিন, তাহলে এই স্টকটা আপনার লং টার্ম থাকবে। যদি আমি ফান্ড অ্যাড না করি, কোম্পানির তরফ থেকে পয়সাটা কেটে দেবে। 3rd নম্বর হচ্ছে ডেলিভারি। ডেলিভারি মিনস হচ্ছে কি, আজকে আমি কিনলাম, সেটা আমি একদিনও রাখতে পারি, আমি 10 বছর রাখতে পারি, লং লাইফ টাইম রেখে দিতে পারি। সেটা হচ্ছে ডেলিভারি। এরপর আমি যেটা বলছিলাম, নিফটি আছে, ব্যাংক নিফটি আছে, সেন্সেক্স আছে। তো এইটা হচ্ছে খুব রিস্কি, এটাকে ডেরিভেটিভ মার্কেট বলে। এর আগের টাইম বললাম এটা ইকুইটি মার্কেট ছিল। ডেরিভেটিভ মার্কেটে কি হয়, আজকে যখন এক্সপায়ারি টাইম থাকে তখন আমার সঙ্গে এরকম ঘটেছে, মানে 500 টাকা লাগিয়ে আমার 10 মিনিটে 15,000 টাকা হয়ে গেছে। 500 টাকা লাগিয়ে 500 টাকা ইনভেস্ট করেছি আর 15,000 টাকা গেছে। আমার এরকমও গেছে লাখে একবার, ঠিক আছে। না, এমন কোনো কিছু নেই যে লাখে একবারে। আপনার যদি সেই ক্ষমতা থাকে ধরে রাখার মতো, পেশেন্স থাকে, আর আপনি মার্কেট বোঝেন, তাহলে কিন্তু প্রায় অনেকবারও করতে পারেন 15 মিনিটের মধ্যে। 15 মিনিটের মধ্যে এটা হয়েছে। আবার এরকমও গেছে 15,000 টাকা আমার জিরো হয়ে গেছে 15 মিনিটের মধ্যে। তো এই ডেরিভেটিভ মার্কেট, যেটা নিফটি ব্যাংক সেন্সেক্স বলছি, এইগুলো জানাটাও খুব দরকার। আর যারা নিউ কামার, যারা একদম প্রথমবার আসছে, তারা কিন্তু সব থেকে বেশি ফাঁদে পড়ে এইখানে কি হয়, তার বন্ধু বান্ধবদের এসে শুনে আসে, জানিস ভাই এই নিফটিতে না প্রচুর লাভ করেছি, যত অ্যাভারেজ করে দেয়। ও বলে যে 500 টাকা রিস্ক তো কোনো ব্যাপার না। ওই 500 টাকা রিস্ক নিয়ে কোনো কারণে যদি না জেনে বুঝে করে, সে লস করে ফেললো। পরে কি চাইবে, সে 500 টাকা তুলতে হবে, কিন্তু মার্কেটে পড়েছে, সেই 500 টাকা আবার ইনভেস্ট করলো। এইভাবে লস কিন্তু তাদের বাড়তে থাকে। আমার মনে হয় কাজগুলো আগে শেখো, ভালোভাবে জানো কি নিফটিটা কি। অনেকে নিফটি কি সেটাই জানে না। নিফটির মধ্যেও অনেকগুলো ভাগ আছে,
নিফটি 50 আছে, নিফটি ফার্মা আছে, এইভাবে অনেকগুলো ভাগ আছে। ব্যাংক নিফটি কি 12খানা যে টপ ব্যাংক আছে সেইগুলো নিয়ে ব্যাংক নিফটি তৈরি হচ্ছে। সেন্সেক্স কি, সেন্সেক্স টপ 30 কোম্পানি, সেইগুলো নিয়ে হচ্ছে সেন্সেক্স তৈরি হচ্ছে। এইভাবে যে পার্টগুলো আছে সেইগুলো আমি যদি না জানি, না বুঝি, সেইভাবে আর আমি জাস্ট সবাই ফ্লোতে টাকা কামাচ্ছে, আমিও চলে এলাম, আমিও কামাবো, তাতে কিন্তু হয়তো এক দুবার আপনি লাকিলি জিতেও যেতে পারেন, কিছু লাভ করতে পারেন, বাট আলটিমেটলি কিন্তু নেট ফল আপনার জিরো আসবে বা নেগেটিভের দিকে এগিয়ে যাবে। এইগুলো আমাদের একটু বুঝে শুনে শিখতে হবে, জানতে হবে। আচ্ছা, আমাদের সাধারণ মানুষের মধ্যে একটা কোশ্চেন মানে খুবই ঘুরপাক করে, সেটা হচ্ছে ট্রেডিং আর ইনভেস্টমেন্ট। তুমিও যেটা প্রথমে বলছিলে দুটো আলাদা, তো মানে সেটা কি, মানে একটু যদি ব্যাখ্যাটা করো। ট্রেডিং মানে হচ্ছে আমি রেগুলার ওয়াইজ শেয়ার কিনছি, শেয়ার বিক্রি করছি, এটাকে বলবো আমি ট্রেডিং। আর ইনভেস্টমেন্ট হচ্ছে আজকে আমি কিনে রাখলাম পরবর্তী প্রজন্মের জন্য বা আমার ফিউচারের জন্য। ধরুন মিনিমাম বলবো এখানে 5 বছর থেকে 7 বছর, একদম মিনিমাম 5 থেকে 7 বছর আমাকে রাখতেই হবে, ওটা হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। আর ইনভেস্টমেন্ট আমরা কি আছে চট করে করি না, আমাদের তার পেছনে অনেক কিছু দেখে নিয়ে তখন ইনভেস্টমেন্ট করতে হয়। ট্রেডিং কিন্তু আমরা অত কিছু দেখি না। ট্রেডিংটা কি আছে, একটা কোনো কোম্পানি চুজ করলাম, কোম্পানির একটু চার্টটা দেখলাম, অ্যানালাইজ করলাম, একটু টেকনিক্যাল অ্যানালাইজ করলাম, আমার ভালো মনে হলো, আমি চট করে নিলাম, ওইখানে কিছু প্রফিট হলো, আমি বের করে দিলাম, এটা হয়ে গেল আমার ট্রেডিং। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাকে অনেক কিছু দেখতে হয়, কোম্পানি দেখতে হয়, কোম্পানির পি রেশিও কী আছে, আরএসআই লেভেল কী আছে, কোম্পানির গত কয়েক কোয়ার্টারলি কি তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড আছে, কয়েক বছরের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কী আছে, ফিউচারে কী নিয়ে কাজ করতে চাইছে কোম্পানিটা, সেই সেক্টরগুলো মার্কেটে আদৌ চলবে কি না, চলতে পারি না, আমাকে অনেক কিছু ফলো করতে হয়, সেই অনুযায়ী আমি ইনভেস্টমেন্টটা আমার, এইটা হচ্ছে কোনটা বেশি প্রফিটেবল? নো ডাউট ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট একদম। মানে আমি আজকে ইনভেস্ট করলাম 10 বছরের জন্য, চুপ করে রইলাম, আমি মানে ওখানে বেশি আমি ব্যাক টাইম চলে যাচ্ছি, আজ থেকে আজ 2024 আমি ব্যাকে চলে যাচ্ছি, ধরুন 1990 80 বা 2000 ক্ষেত্রে আমি বলছি, আজ একদম একটা সিঙ্গেল উদাহরণ দেবো, আপনি ক্যাচ করে নিতে পারবেন। এমআরএফ টায়ার নাম শুনেছেন আপনি? এমআরপি টায়ার। তো ওই স্টকটা ভ্যালু যেখানে 20-30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা করে ভাবতে ভাবতে আজকে 1,40,000 পার হয়ে গেছে। তো একটা মানুষ যদি 24 বছর আগে 100 টাকা করে ধরুন শেয়ারটা কিনেছে, যার ভ্যালু আজকে 1,40,000 টাকা একখানা শেয়ারের ভ্যালু এসছে। আপনি যদি ট্রেডিং করেন, ট্রেডিংয়ে কী হয়, আমার প্রফিটও হয়, লস হয়, দুটোই চলছে। ওই ক্ষেত্রে কিন্তু আমার লসের চান্স নেই, যেহেতু আমি ফেলে রেখে দিয়েছি, এক্ষেত্রে আমার প্রফিট লস হচ্ছে। প্রফিট লস হয়ে আমার এই জায়গাটা পৌঁছানো 100 টাকার মালটা 1,40,000 টাকায়, এটা খুব রেয়ার কেস। মানে আউট অফ যদি লাখ বলো, একজন হয়তো করলেও করতে পারে, নাহলে বেশিরভাগই হয় না। তো আমার হিসেবে আমার যা ভিউ, ইনভেস্টমেন্টটা মাচ বেটার দ্যান ট্রেডিং। কিন্তু মানে কিছু বছর যাবত দেখা যাচ্ছে আইপিও হওয়ার পর, কোম্পানি নতুন আসার পর স্টক মার্কেটে শেয়ার তাদের প্রাইস কিন্তু ক্রমশ নিম্নগামী। একদম নো ডাউট। বড় বড় নাম করা কোম্পানি, তাদের মধ্যে পেটিএম অন্যতম। যেমন আমি বলছি, আইপিও কেন নিয়ে আসছে একটা কোম্পানি, আইপিও কার্ডের ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার। তো কোম্পানি নিয়ে আসছে তাদের একটা ফান্ড রাইজ করা, তো ওই টাকাটা নিয়ে আসলাম। এবার আমার মনে হলো যে এই একটা কোম্পানি টাটা টেকনোলজি রিসেন্টলি এসেছিল, 650 টাকা ওরা মার্কেটে ভ্যালু রেখেছিল। এত লোক বেশি ইনভেস্টমেন্ট করছে, লকডাউনের পর থেকে প্রচুর মানুষ এই মার্কেটে এসছে, যেখানে 3% বিলো ছিল ডিমেট অ্যাকাউন্ট, সেইখানে আজকে 14 থেকে 15% পার করে গেছে, দ্যাট মিন 5 টাইমস ক্রস করে গেছে। তো সেই আইপিও আসা মানেই হচ্ছে মানুষের মধ্যে একটা হচ্ছে কি আইপিওতে ইনভেস্ট করবো, লাগলেই আমার লটারি। এখন মানুষের মেন্টালিটি এরকম হয়ে গেছে, আর সবাই ইনভেস্টমেন্ট করে। তো সবাই যখন ইনভেস্টমেন্ট করলো, আইপিওর ভ্যালুটা কী হয়ে গেল, যখন মার্কেটে লিস্ট হলো তার ভ্যালুটা ডবল হয়ে গেল, আজকে 2.5 হয়ে যাচ্ছে, 70% 80% রিটার্ন দিচ্ছে। আমি 15,000 টাকা ইনভেস্ট করলাম, তার এগেন্সটে আমি 22,000 টাকা পেয়ে গেলাম, এটা হয়ে গেল। কিন্তু যখন লিস্ট হয়ে গেল, আমাদের যারা আইপিওতে ইনভেস্ট করেছে তারা কি চাইছে, আইপিও যেই লিস্টিং হবে আমি প্রফিটটা বুক করে নেবো, আমার এইটা আমি জন্য করলাম। যেই মাত্র লিস্ট হলো মার্কেটে, সবাই কী করলো, নিজের মালগুলো প্রোডাক্টগুলো সেল করতে হবে। সেল করা কি হলো, তার উপরে একটা চাপ পড়ে গেল, চাপ পড়ে যাওয়ার পরে স্টকের ভ্যালুটা ধীরে 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 কমতে থাকছে। তো আলটিমেটলি হচ্ছে কি, একবারের জন্য বাড়ছে, বেড়ে নিম্নগামী শেয়ারের ভ্যালুগুলো হতে থাকছে। এইটা হচ্ছে আইপিও জেনারেল সিনারি এখনকার সময়। কিন্তু মানে সেক্ষেত্রে এইসব কোম্পানিতে কি লং টাইম ইনভেস্টমেন্ট মানে দেখা উচিত না উচিত না? একদম দেখা উচিত। আপনাকে আগে চুজ করতে হবে কোন গ্রুপের কোম্পানি, কি নিয়ে কাজ করছে। এক্ষেত্রে আরেকটা কোশ্চেন আমি অ্যাটেন্ড করবো, মার্কেটে যখন স্টকটা পড়ছে সেই সময় ইনভেস্ট করা উচিত নাকি যখন উঠছে সেই সময় করা উচিত? সেটা হচ্ছে নির্ভর করছে কোম্পানির উপর।
আমার কোম্পানির ব্যাকগ্রাউন্ড জানতে হবে। কোম্পানিটা পড়ছে মানেই যে লং টার্মও পড়ে থাকবে সেটা তো নয়, সেই রকম কোম্পানি আমাকে দেখতে হবে। এই যে সিনিয়রিটিটা দেখুন আইপিও হওয়ার পর থেকে প্রমোশন আস্তে আস্তে পড়তে থাকলো কিছুক্ষণ পর, মানে সেক্ষেত্রে মানে ইনভেস্টমেন্টটা কি ওই সময় করা উচিত? ওই সময় করা উচিত যদি মনে হয় যে লং ফিউচারে এই কোম্পানিগুলোর সেই রকম লেভেলের কাজ আছে, যারা পোটেন্সিয়াল আছে, যারা ফিউচারে বাড়তে পারে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা উচিত। তবে 100 টাকা ধরুন আপনি ঠিক করে গেছেন মনে 100 টাকা আমি ইনভেস্ট করবো, তবে 100 টাকা একবারে ইনভেস্ট করবেন না। মার্কেট যখন পড়ছে তখন আমাকে দেখতে হবে আমি 25 রুপিস ইনভেস্ট করলাম, আরেকটা নিয়ে পড়লো আরও 25 করলো, এইভাবে আমাকে ইনভেস্ট করা উচিত। আদারওয়াইজ আমাকে কি করতে হবে, 25 করে এইভাবে ইনভেস্ট করলাম, না হলে মার্কেট আমার মনে হচ্ছে এইখান থেকে এতদূর পর্যন্ত পড়তে পারে, তার জন্য আমি ওয়েট করে নিলাম। ওইখান থেকে রিভার্স নিয়ে যখন ওঠা শুরু করছে তখন আমি আবার নিউ ইনভেস্টমেন্টটা করলাম। দুরকম প্রসেসে আপনি করতে পারেন। পড়তে থাকলে তখন যদি ইনভেস্টমেন্ট করেন তাহলে আপনার টাকাটাকে আপনি ভাগ করে নিন 4 ভাগে বা 5 ভাগে, অল্প 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 করে নিচে পড়ছে তখন ইনভেস্ট করবেন। আদারওয়াইজ আপনার মনে হচ্ছে যে না অনেকটা পড়বে, পড়ে গিয়ে যখন আবার রিটার্ন উঠছে তখন আপনি ইনভেস্ট করবেন। দুটোর মধ্যে একটা। আচ্ছা, এই যে ইনভেস্ট করবে মানে কোম্পানিকে জাজ করার প্রসিডিওরটা কি তুমি ফলো করো পার্সোনালি? আমি পার্সোনালি প্রসিডিওর বলতে গেলে ফান্ডামেন্টালি আমি কিছু দেখি যে কোম্পানির পি রেশিও কি আছে, কতটা প্রোমোটার হোল্ডিং আছে। পি রেশিও আর প্রোমোটার হোল্ডিং হচ্ছে কোম্পানির মধ্যে জানবো কোথা থেকে? এইগুলো আপনি সমস্ত কিছু আপনি গুগলে পেয়ে যাবেন, ইউটিউব চাইলে ইউটিউব দেখতে পারেন, বা কোম্পানির যেসব ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আপনি ট্রেডটা করছেন, লাইক অ্যাঞ্জেল ওয়ান আছে, আপনার ধরুন জিওদা আছে, মতিলাল ওসওয়াল আছে, তাদের ওইখানেও একটা ফান্ডামেন্টালি অ্যানালিস্ট থাকে, সেখানে আপনি চাইলে চেক করে দেখতে পারেন কোন রেশিও কী আছে। আর ইউটিউব যদি আপনি ফলো করেন সমস্ত কিছু পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনি এইগুলো দেখলেন, দেখে নিয়ে সেই অনুযায়ী আপনাকে জানতে হবে কোন কোম্পানি ভালো আছে, কোন কোম্পানি ইন ফিউচার নাও চলতে পারে। আচ্ছা, মনে করো আমি একটা স্টক কিনেছি এবং সেই স্টকটার ভ্যালুয়েশন ছিল হয়তো কেনার সময় 500 টাকা, কিন্তু কোনো কারণে সেটা ডাউন হচ্ছে এবং সেটার দাম আছে 400 টাকা বা 420 টাকা। আমাকে এটা কতক্ষণ আর হোল্ড করা উচিত? এক্ষেত্রে আমার মনে হয় আপনাকে আগে জানতে হবে যে আপনার ক্যাপিটালটা কী আছে। আমি নিজের কথা বলছি, আমি ধরুন 5000 টাকা ইনভেস্ট করেছি, এবার আমি 500 টাকার একটা স্টক কিনে নিয়েছি 5000 টাকা ইনভেস্ট করে, কোনো কারণে সেই 500 টাকার স্টকটা 400 টাকা এসেছে। আমাকে সব থেকে আগে জানতে হবে আমি কতটা রিস্ক নিতে পারবো। আমার যদি মনে হচ্ছে আমি রিস্ক নিতে পারবো শুধু 500 টাকা, তাহলে আমি কি আছে 10 টাকা নিচে যখন পড়লো 500 থেকে 490 এলো, আমি তখনই বিক্রি করবো। কিন্তু আমার যদি মনে হয় যে 5000 টাকা লাগিয়েছে, 5000 টাকা পুরোটাই ইনভেস্ট করতে আমি রিস্ক নিতে পারবো, তাহলে কিন্তু আমি 0% হোল্ড করবো, যেটা কিন্তু করা একদমই ঠিক নয়। তবে নর্মালি আমার মনে হয় 10% থেকে 15% বেশি রিস্ক নেওয়া উচিত নয়। অলরেডি আপনি 20% চলে গেছেন, তো সেই রিস্কটা অনেক বেশি হাই হয়ে গেছে। কাছে যখন আপনি লস করবেন তখন 20%, যখন আপনি লাভ করতে হবে তখন আপনাকে 25% তুলতে হবে, তাহলে কিন্তু আপনি ওই নেট জায়গাটায় পৌঁছাবেন। প্রফিটে থাকবেন না, তখন আপনি জিরোয় পৌঁছাবেন। 500 থেকে আপনি 400 এলেন, আপনি 20% লস করবেন, কিন্তু 400 থেকে 500 যেতে হলে আপনাকে 25% লাভ করতে হবে। এই ক্যালকুলেশন কিন্তু অনেকে বুঝতে পারে না। ভালো দেখুন 500 থেকে যখন 400 এলেন আপনার কত পার্সেন্ট গেল? 20%। কিন্তু 400 থেকে যখন আপনাকে আবার 500 যেতে হবে, 400 উপরে ক্যালকুলেট হয়ে 25% প্রফিট করতে হবে। তো সেই অনুযায়ী আমার মনে হয় ক্যালকুলেশনের অনুযায়ী 20% হচ্ছে ম্যাক্সিমাম আপনার রিস্ক, তার থেকে বেশি নেওয়া উচিত না। তো 400 টাকা মনে হচ্ছে আপনি অনেক পৌঁছে না। আমি পার্সোনালি 10 থেকে 15% রাখবো, তার থেকে বেশি আমি রাখবো না, এটা আমি চেষ্টা করি। আচ্ছা, রিসেন্টলি আমাদের লোকসভা ইলেকশন গেল, তো লোকসভা ইলেকশনের রেজাল্ট আউটের আগের দিন অর্থাৎ 3 তারিখ মানে সেন্সেক্স 4000 পয়েন্ট একবারে গ্রোথ হয়, আর তারপরে রেজাল্টের বেরোনোর পর বা রেজাল্ট যখন বেরোচ্ছে সেই দিনই সেন্সেক্স একবারে ডাউন হয়ে যায়। এটার কারণ দেখুন, এর পেছনে একটা বড় রিজন আছে। আমরা এর আগে এক্সিট পোল যেগুলো দেখেছিলাম, এক্সিট পোল যখন আমরা দেখছিলাম তখন আমরা যা একটা রেজাল্ট এক্সপেকটেশন করেছিলাম সেই অনুযায়ী বিজেপি একতরফাই আসবে, উনি বহুমত গণনা করে আসবে। তো সেটা যদি হতো পুরোটাই মানে মার্কেটের জন্য খুব ভালো নিউজ ছিল। যা যা ওরা প্ল্যানিং করে রেখেছে ফিউচারের জন্য সেগুলো সব নিজেদের মতো করতে পারত। সেই অনুযায়ী কী হলো, আমাদের সবার এক্সপেকটেশন ছিল। তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলুন বা আমাদের যে হোম মিনিস্টার আছেন অমিত শাহ বলুন, ওনারা কিছু টিভির মাধ্যমেই কিছু একটা ইন্টারভিউ করেও বলেছিলেন যে আমাদের পিএসইউর মাধ্যমে আপনারা যদি কেনেন মার্কেট উঠবে। তো সেই ভাবে মার্কেটে আমাদের হাই এক্সপেকটেশন হয়ে গেছিল।
রেজাল্টের আগের দিনকে আমরা সবাই জানি যে উঠবে, সেইভাবে সেন্সেক্স প্রচুর উঠেছে, 4,000 পয়েন্ট উঠেছিল। রেজাল্টের আগে কিন্তু শেয়ার মানে বাজার খুব হাই হয়, ওটা একটা ট্রেন্ড ছিল, প্লাস হচ্ছে একটা পজিটিভ একটা সেন্টিমেন্ট চলছিল মার্কেটের মধ্যে, যেহেতু মার্কেটে লাস্ট 2 মাস ধরে পড়েনি কিন্তু, আর ট্রেন্ডটা পজিটিভই চলছে, সেই অনুযায়ী আরও উঠে গেছিল। বাট রেজাল্টে দিনকে এলো, সেদিনকে আমরা প্র্যাকটিক্যালের সম্মুখীন হলাম কি, যে আমরা যা ভাবছি তা কিন্তু নয়। বিজেপি বলুন বা কংগ্রেস বলুন বা জোটবন্ধন বলুন, যাই হোক, রেজাল্ট কিন্তু পুরোই আলাদা আসছিল। যেটা ইউপি, উত্তরপ্রদেশ, আমাদের যেখান থেকে সব থেকে বেশি আমাদের একটা এক্সপেকটেশন যে বিজেপি একটা ভোট জিতবে, সেখানে কিন্তু খেলাটা পুরো অন্যরকম হয়ে গেছিলো। তো সেই ক্ষেত্রে যখন হলো, তখন কি হচ্ছে, এক সময় তো এমনও মনে হচ্ছিল আদৌ বিজেপি সরকার আসবে কি না, এরকম মনে হচ্ছিল, প্যানিক সেলিং হচ্ছিল। তখন কি হচ্ছে, যেসব পরিকল্পনা তারা নিয়ে রেখেছেন পিএসসি সেক্টরগুলোকে নিয়ে, সেইগুলো আদৌ এর পরে হবে কি না, সেইগুলো নিয়ে প্রচণ্ড বেশি ভয় চলছিল। যার ফলে যারা বড় বড় ইনভেস্টার বা যারা রিটেলার, আমার মতো আপনার মতো ধরুন, তারা কি করলো, ভয়েস চোটে একবারের জন্য সবগুলো সেল করতে লাগলো। আর যখন একবার মার্কেট পড়ে, উঠতে টাইম নেয় বেশি, কিন্তু পড়তে টাইম বেশি নেয় না, খুব তাড়াতাড়ি পড়ে যায়। সেদিনকে সেন্সেক্স অলমোস্ট 4,000+ পয়েন্ট পড়েছিল, নিফটি পড়ে গেছিলো 700 পয়েন্ট, ব্যাংক নিফটি পড়ে গেছিলো 2-3,000 পয়েন্ট। তো এইভাবে মার্কেটটা সেদিনকে পড়ছিল। আলটিমেট কিন্তু দেখুন রেজাল্ট পজিটিভই আছে, পরের দিনকে আবার উঠে গেছে। যখন বিজেপি সরকার আবার জানা গেল যে না বিজেপি সরকারই আসছে, তখন কিন্তু মার্কেট আবার উঠে গেল, আর এখন অল টাইম হাই চলে এসেছে। আমি একটা কোশ্চেন এখানে অ্যাড করবো, বিরোধীরা বলছে যে এটা একটা স্ক্যাম, মানে এটা তুমি কি বলবে? একটুখানি ফিনান্স থেকে একটু পলিটিক্যাল দিকে যাচ্ছে, বাট এটা কি দুটো রিলেটেড? ঠিক আছে, আমি পলিটিক্যাল নিয়ে কিছু বলবো না, তবে আমি আপনার সঙ্গে একটা কথা বলি। ধরুন আমি অপোনেন্ট টিম, এবার আমি কিছু একটা বলে দিলাম যে এই জিনিসগুলো হবে, কোনো কারণে যদি না হয়, আমাকে পিছন দিকে ব্যাক করার জন্য আপনি বলবেনই স্ক্যাম আছে। এটা হচ্ছে অপোনেন্টের কাজ। অপোনেন্ট তো চাইবেই যে সরকারে আছে তাকে একটুখানি ব্যাকওয়ার্ড যতটা পারে ঠেলে দেওয়া, কিন্তু যে সরকার আছে সে জানে আমাকে কি করতে হবে, তো সে পরের দিনকে আবার ঠিকঠাক হয়ে গেল, যখন মার্কেট উঠে গেল। স্ক্যাম বলে তো কিছু হয় না। তবে হ্যাঁ, সেদিনকে যেভাবে অ্যানাউন্স করে টিভিদের মাধ্যমে বলে দেওয়া হয়েছিল, তাতে অনেক রিটেলার আছে যারা কিছু বোঝে না মার্কেটে, কিনে নিয়ে চলে গেছিল, তাদের অনেক লস হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কিছু এমনও জানা গেছে, মানে আমার জানাশোনার মধ্যে শুনেছি, কিছু মানুষ নিজের আত্মহত্যা বন্ধ করেছে, এতটা লস করে ফেলেছিল, ওভার এক্সপেকটেশন ছিল। তাতে এইটা নিয়ে কিন্তু বিগত 1 মাস বা 2 মাস ধরে সোশ্যাল মিডিয়া বলুন বা ইউটিউবে বা যেখানে মানে এইসব চর্চা হয়, সেখানে কিন্তু একটা হাইপ ক্রিয়েট করা হচ্ছিল, অনেক বেশি করা হয়েছে। আর যেসব পার্টিকুলার স্টক বলে দিয়ে যে এইগুলোকে টার্গেট করা, এগুলো উঠবেই গ্যারান্টি সহকারে একদম বলা হয়েছে, বিশেষ করে পিএসসি সেক্টরগুলো নিয়ে খুব বেশি করে বলা হয়েছে, যেটা কিন্তু হয়নি, যেটা তার অপোজিট হয়েছে, তাতে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মার্কেটে। তবে আলটিমেটলি ওই স্টেবল আসবে, কিছু কম বেশি হবে, মার্কেট আছে, মার্কেটে কিছুও হতে পারে। ব্যবসা করতে গেলে আপনার ক্ষয়ক্ষতিও থাকে, লাভেরও থাকে। তো সেইগুলোকে আমাকে কে কি বলে দিল, আমাকে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে। শিক্ষাটা এটা হলো যে লোকে কি বললো সেইভাবে আমি চোখ কান দিয়ে বিশ্বাস করে নিয়ে আমি চলে গেলাম, সেটা কখনো করতে হবে না। আমাকে জানতে হবে আমার কি ক্যাপিটাল, আমার কি ফান্ড, আমি সেখান থেকে কতটা রিস্ক নিতে পারি, আমি সেইটুকুই রিস্ক নেব। তাতে যদি আমার মনে হয় যে মার্কেট পড়ে গিয়ে আবার উঠে গেল, তাও আমি কিন্তু তাকাবো না। আমার যা রিস্ক, আমি সেটা নিয়ে আমি মার্কেট থেকে দরকার হলে এক্সিট করে নেবো। দরকার হলে আমি এইসব ইভেন্টগুলোতে কাজই করবো না, চুপচাপ বসে দেখবো। অনেক সময় এরকম হয়, এইসব ইভেন্টগুলো মানুষ প্রচুর লস করে যায়। ইভেন্ট ট্রেডিং যেটাকে বলে, এই রেজাল্ট একটা 4-5 বছরে একবার করে আসে, বারবার তো আসে না। আর এইসবগুলোতে যেমন একটা মানুষ অনেক লাভ করে নেয়, অনেক লস করে নেয়। তো সেটা আমাকে বুঝতে হবে আমার কি ক্যাপিটাল আছে, ওদের কিচ্ছু যায় আসে না। আর নিউ কামারদের ক্ষেত্রে এগুলোকে অ্যাভয়েড করাই একদম সব থেকে বেশি অ্যাভয়েড করা। আর নিউ কামাররাই এখানে সব থেকে বেশি ঝাঁপিয়ে পড়েছিল, আর তারাই সব থেকে বেশি কথা বেশি এক্সাইটমেন্ট তাদের মধ্যে, এক্সাইটমেন্ট সব থেকে বেশি তাদেরই থাকে। আচ্ছা, কিছুদিন আগে, বছরখানেক আগে আমরা দেখেছি যে আদানি শেয়ার একটা ইউএস এর মানে একটা আর্টিকেল বেরোনোর পরে শেয়ার মার্কেট আদানির একদম ক্র্যাশ হয়ে গেছিল এক প্রকার। মানে এটা কি তার মানে কি কেউ ম্যানিপুলেট করতে পারে? ম্যানিপুলেট আমি বলবো না, কিছু সংস্থা আছে যারা আছে কোম্পানিগুলোর ফান্ডামেন্টালি হোক অ্যানালাইজিং করে, সমস্ত ফাইন্যান্সিয়াল অ্যানালাইজ করে তাদের একটা রেটিং দেয়। রেটিং বলতে কীরকম, যে এই কোম্পানিটা এ রেটিং, মানে হচ্ছে খুব ভালো জায়গা আছে, এ হচ্ছে A++, আরও ভালো জায়গা আছে, বি আছে, বি আছে, এরকমভাবে রেটিং করে। প্রত্যেকটা বছরের শেষে একটা করে করে। ইন্টারভালকে কোথাও মনে হচ্ছিল আদানি কোম্পানি যেগুলো আছে, যেগুলো লকডাউনের সময় ধরুন ওই 100, 200, 300 মধ্যে চলছিল, সেগুলো হঠাৎ করে 4-5 হাজার টাকা কেন বেড়ে গেল।
ওদের কোথাও মনে ছিল ভেতরে কিছু একটা স্ক্যাম চলছে, ওরা কিছু হয়তো নিশ্চয়ই রিসার্চ করেছে, করে পেয়েছে, বা এরকম মনে হতে পারে যে তাদের যে এগুলো আদৌ এত ভ্যালু হওয়ার কথাই না, ওভার ভ্যালু চলে গেছে। তখন তারা নিজের মতো করে একটা রিসার্চ করে রিপোর্ট জমা দিল। যেই মাত্র রিপোর্ট জমা দিল তারা খুব নেগেটিভ রিপোর্ট দিল। যখন নেগেটিভ দিল তখন কি হচ্ছে, মার্কেটে প্যানিক সেলিং হবে, মানুষ ভয় পেল যে না এই মার্কেটে আদৌ এত ভ্যালুই নয়, তাহলে এত উঠলো কেন বলে সব বিক্রি করা শুরু করলো। ইভেন আদানি এন্টারপ্রাইজ যেটা 4,000 টাকা চলে গেছিলো সেটা চলে এসেছিল 1,000 টাকার মধ্যে, এই জায়গা পর্যন্ত চলে এসেছিল। তো সেইখান থেকে কোম্পানি যখন নিজস্ব সমস্ত কিছু আবার সুপ্রিম কোর্টে গেল, আদানি গিয়ে আমাদের যা যা আছে সমস্ত দেখালো যে ওদের রিপোর্টটা ফলস, আমাদের রিপোর্টটা কিন্তু আমরা কোথাও ভুল নেই, আমাদের কোম্পানি সত্যি এত অ্যাসেট আছে, এত ভ্যালু আছে। যখন জানা গেল যে না এটাই বাস্তব, তখন কোম্পানিগুলো ধীরে ধীরে দেখুন আপনার ভ্যালুগুলো আবার সেই কেসে চলে এসেছে, এবার ধীরে ধীরে বাড়ছে। তো এরকম কিছু রেটিং সংস্থা আছে যারা কখনো কখনো রেটিং দেয়, সেই যে কখনো কম বেশি মার্কেটে ভ্যালু পড়ে। তোমার এই ট্রেডিং ক্যারিয়ারেতে সবচাইতে সফলতা কোনটা এবং সবচাইতে বড় অ্যাচিভমেন্ট কি হয়েছে? নভেম্বর 19, 2020, সেটা হচ্ছে মানে আমার কাছে ভালোভাবে ডেটটা মনে রেখে দিয়েছো। কাছে 20 নভেম্বর আমার জন্মদিন ছিল। আচ্ছা, আর তার সেই 2020তেই আমার বাইক কেনার খুব একটা মানে শখ ছিল। ততদিন আমার বাইক ছিল না, আমি 15 আগস্টে টার্গেট ঠিক করেছিলাম, কোনো কারণে আমি ফেল হচ্ছিলাম, আমি কিনেছিলাম, আমার আজ পর্যন্ত ভালোই মনে আছে। তো আমি তারপর ঠিক করেছিলাম বার্থডে দিনকে আমি যা হোক ভাবে কিনবো। 19 নভেম্বর তখন আমি পুরোটা করতে পারিনি, থার্সডে ছিল, আর থার্সডে মানে হচ্ছে তখন এক্সপায়ারি হয় ব্যাঙ্ক নিফটি যে এক্সপায়ারি বলে বলছিলাম, সেদিনকে কি হয় 100 টাকার মাল 1,000 টাকা 2,000 টাকা 10,000 টাকাও চলে যেতে পারে। আবার অনেক সময় এরকম কি হয় সে 10,000 টাকার জিনিসটা আপনার জিরো হতে পারে। আমি সেদিনকে একটা বড় রিস্ক নিয়েছিলাম নিজের লাইফে, এবং কত অ্যামাউন্টটা? প্রায় 2.32 লাখ, 2,32,000। তো সেখান থেকে আমি একটা বড় লাভ করি, লাভ বলতে 1,80,000, মানে 2.30 তুমি ইনভেস্ট ইনভেস্ট করেছিলাম, তোমার উদ্দেশ্যে 1,80,000 টাকা আমি লাভ করেছিলাম। টোটাল তোমার এ ছিল হচ্ছে 4 লাখ টাকা। এরকম হবে। তো আমার একদিনের মধ্যে 15 মিনিটে, আচ্ছা, লাস্ট 2:45 আমি ইনভেস্টটা করেছিলাম, 3টে নাগাদ আমি ওটা এক্সিট করি পজিশনটা। তাও কি আছে মানে হয়তো আমি যদি পজিশনটা ওয়াচ করতাম তাহলে তো আমি এতটা নিতে পারতাম না। আমি পজিশনটা চালু মানে বাই করেছি, বাই করে আমি একটু ওয়াশরুম গেছি, আর ওয়াশরুম থেকে এসে দেখছি এরকম লাভ চলছে, আরও বেশি চলছিল, আমার এক্সিট করতে হতে আরও পড়ে গেছে। তো যাই হোক ওইটা হচ্ছে আমার কাছে সেরা দিন। আর আমি সেই দিনকে সঙ্গে সঙ্গে যাই গিয়ে বাইকটা কিনি, আমার 20 নভেম্বর বার্থডে ছিল বলে নিজেকে একটা সবথেকে বড় গিফট করি। এটা আমার কাছে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল মার্কেটের মধ্যে। তবে এখানে সবথেকে বেশি রিস্কও ছিল, কোনো কারণে যদি অপোজিট সাইড যেত তাহলে হয়তো আমার 2 লাখ প্লাস লসও হয়ে যেত। আচ্ছা, এটা আমার সফল না সে তো রিস্ক তো থাকবেই, মানে এটা হচ্ছে তোমার পার্সোনাল নিজের একটা সবচেয়ে বেশি গেইন হয়েছে। আর তুমি তো অনেক ক্লায়েন্টও দেখেছো, এরকম তোমার নিজের চোখে দেখা এরকম একদিনে এরকম মিরাকেল কি হয়েছে? 5 লাখ টাকা হয়েছে একদিনে। সেটা হচ্ছে লকডাউন যখন চলছিল তখন কি হতো, ডেলি বলতে গেলে মার্কেট ডাউনে করতো, ডেলি ডাউন করতো। তো একটা ক্লায়েন্ট ছিল, সে হঠাৎ করে কি করলো, বললো যে দাদা প্রায় আমি 50-60 লট বাই করে নিচ্ছি পুট সাইডে নিফটি। আর পরদিনকে 400 পয়েন্ট না 300 পয়েন্ট মতো গ্যাপ ডাউন খুলেছিল। হুট করে দেখলে সকালবেলা উপন্ন হলো সে 5,10,000 না 15,000 টাকা লাভ করেছে। আমার কাছে স্ক্রিন ভিডিও করে পাঠিয়েছিল যে দেখুন আমার এই পজিশন ছিল, এই এতটা লাভ হয়েছে। দেখে ভালোও লাগছিল, তবে আমার খারাপও লাগছিল যে এই মানুষগুলো এতটা বেশি রিস্ক নিচ্ছে, কোনো কারণে যদি মার্কেটটা অপোজিট সাইডে খুলতো তাহলে যে এত ইনভেস্ট করেছে তার লসটাও খুব বেশি যেত। তো তুমি যে স্টকটা লাগিয়েছিল স্টকটার নাম? স্টক ছিল না, এটাকে ব্যাঙ্ক নিফটি বলে। ব্যাঙ্ক নিফটি মিনস হচ্ছে কি টপ 12খানা যে ব্যাঙ্ক আছে আমাদের ইন্ডিয়ান মার্কেটে তাদেরকে নিয়ে একটা অপশন মার্কেট তৈরি হয়, সেটাকে ব্যাঙ্ক নিফটি বলে। তার চেন থাকে, অপশন চেন, এটা ডেরিভেটিভ মার্কেটের মধ্যে পড়ে। এবার ধরুন এখন ব্যাঙ্ক নিফটি চলছে যেমন 50,000 কাছাকাছি, এই 50,000 কিছু আপস ডাউন চলছে, তো 50,000, 50,100, 50,200 এইগুলো স্ট্রাইক প্রাইস একটা, ওর আলাদা আলাদা প্রত্যেকটা ভ্যালু আছে। এবার নেক্সট থার্সডে যেটা বা ওয়েডনেসডে যেটা সেদিনকে এক্সপায়ারি আছে, তো সেইখানে আলাদা আলাদা ভ্যালু চলবে। আমি ওই এক্সপায়ারি দিনকে ওর ভ্যালু চলছিল একটা, সেইখান থেকে কিনে আর একটা ভ্যালুতে বিক্রি করছি। ওটা কোনো স্টক নয়, স্টক মার্কেটের একটা পার্ট, বাট তুমি ইন্ডিভিজুয়াল স্টক না, এটাকে ডেরিভেটিভ মার্কেট বলে। স্টকের অপশান, ওই অপশান মার্কেটে কাজ করছে। আর এটা হচ্ছে হাই রিস্ক জোন, যদি আপনার নলেজ না থাকে, আপনি যদি না বুঝেন, এমনি কোনোভাবেই করাটা উচিত নয়। এর মধ্যে আমি আপনাকে যদি একটা উদাহরণ দিতে পারি, আমার জানাশোনার মধ্যেই আছেন, গতকালের কথা বলছি আমি, আমার বাবার যেটা আমি বললাম হসপিটালাইজ আছি,
তো ওইখানে আমার কাছে এক দাদা দেখা করতে এলেন। দাদা আমাকে ফোন করলেন, আমার নাম্বারটা পেয়েছেন উনি গুগল থেকে, ফোন করে বললেন যে দাদা ভাই আমাকে একটু সাপোর্ট করতে হবে। আমি বললাম কীরকম? বলছে আমার মার্কেটে কিছু লস হচ্ছে, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি বলছি দেখুন আমি তো এরকম হসপিটাল আছে, চলে আসুন। তো উনি হসপিটালে এলেন, বসলাম, কথা বললাম। উনি হচ্ছেন ব্লু চিপ বলে একটা মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, সেই কোম্পানিতে কাজ করে। নিউ কামার, এপ্রিল মাস থেকে শুরু করছেন মার্কেটে, অপশন মার্কেটে। প্রথম না বুঝে উনি বলছেন, না বুঝে আমি 10,000, 15,000, 20,000 টাকা করে এক দিনে লাভ করেছি। 15 দিনে 1.5-2 লাখ টাকা লাভে ছিলাম। তারপরে কি আছে, যখন লাভ এত করছিলাম আমি মার্কেট দেখা শুরু করলাম, নিউজ ফলো করলাম, টেলিগ্রাম ইউজ করলাম, তারপর থেকে আমি লস দিয়ে দিয়েছি। আজকের দিনে জুন মাসে আজকে কত, 7 তারিখে 8 তারিখ, আজকের দিনে উনি 12 লাখ টাকা লসে আছে। ইভেন কি করেছেন, নিজের বাইক ছিল, বাইক বিক্রি করছেন, সেকেন্ড লোন করেছেন, নাভি লোন করেছেন, 2টো ক্রেডিট কার্ড আছে সেইগুলো দিয়ে লোন করেছেন, নিজের বোলপুর শান্তিনিকেতন নিজের জায়গা আছে সেটাকে ওই গিরবিতে রাখা যায়, 50,000 না 1 লাখ এভাবে তোলা যায়, ওইভাবে করে করেছে উনি। এখন মানে ইভেন এমন সিচুয়েশনে আছেন ডিপ্রেশনে, যে আমাকে বলছে ভাই আমি মনে হচ্ছে আমি কিছু একটা করে ফেলবো। সেই জায়গা থেকে আমার কাছে এসেছিলেন উনি সলিউশন চাইতে। আমি ওনাকে একটাই কথা বললাম, যেটা আমার ঠিক মনে হলো, যে ইমিডিয়েটলি আপনি এক কাজ করেন, কাজটা বন্ধ করুন। প্রথম কাজ আপনার এটা থাকবে, কারণ হচ্ছে ওনার 40-45,000 টাকা ইএমআই যাচ্ছে মাসে, আর ওনার স্যালারি হচ্ছে 15,000-20,000 টাকা। প্লাস কিছু ইনসেন্টিভ নিয়ে ওনার হয়ে যায়, তবে ঘর চালানো যাবে না এরকম অবস্থায় পড়ে আছে। আমি বললাম ইমিডিয়েটলি আপনি আগে কী করবেন, আপনার স্টক মার্কেটে কাজটা বন্ধ করুন। বাকি হচ্ছে আপনার কিছু ফান্ড উনি স্টক কিনে রেখেছেন, যেখানে 1-1.5 লাখ টাকা ভ্যালু আছে, আর একটা লোন মেটান, আপনার ইএমআইটা কমবে, আর ধীরে ধীরে আপনি কাজগুলোকে স্টপ করে আপনি ওইগুলোকে মেটান। এইভাবে যারা আসেন মানে হুট করে যারা পেয়ে যায়, তাদের টাকা কিন্তু থাকে না। এগুলো ফটকা বলে, লটারি বলে, লটারি টাকা কিন্তু চট করে থাকে না। একটা চলতি কথা আছে যে প্রথমেই যে এসে ওই স্টক মার্কেটে সাকসেস পেয়ে যাবে, সে আসল মানে সাকসেসটা পাবে না। সাকসেসটাই বুঝলো না, তো সে তো জানে যে আমি যা করবো তাই লাভ হয়ে যাবে। প্রথম 3 মাস ধাক্কা খাবে, লস খাবে, তারপর যদি তার গ্রো হয় তাকে আর ফিরে মানে ধরা যাবে না। সেক্ষেত্রে কি হয়, প্রথম 2-3 মাস যারা লস খায়, আউট অফ 100 90% তো বেরিয়েই যায়, আসেই না রিটার্ন মার্কেটে। আর যে 10 জন আসবে, সেই 10 জন আপনাকে একটা ভালো জায়গা তৈরি করবে মার্কেটে। কারণ তারা কি জানে যে মার্কেটে আমি লস করছি এবং শিখবো, শিখে আমি নিজের ফিটটা নিজে তৈরি করবো, আর ধীরে 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 আমি স্টেবল হবো। তো তারা অনেকদিন টিকে মার্কেটে। আচ্ছা, তোমার এই মুহূর্তে টার্গেটে কি কি স্টক আছে? এইভাবে স্টক বলা রিকমেন্ড করার আমারটা মানে রাইট নেই। না, তোমার টার্গেটে আমি বলছি, আমি অন্য কাউকে বলছি না যে আমি আপনাকে সেক্টর বলে দিতে পারি, আমি কিন্তু ইন্ডিভিজুয়াল স্টকের নাম বলতে পারবো না। আচ্ছা। এটা আমার রাইট নেই। মানে খুলবে না কোনো কারণে, না খুলবো না তা ঠিক নয়। অ্যাকচুয়ালি আমাদের অডিট হয়, আমাদের সেল থেকে অডিট আসে। আমি যেহেতু একটা সাব ব্রোকার, একটা কোম্পানির ফ্র্যাঞ্চাইজি হোল্ডার, তো আমি যদি স্টক রিকমেন্ড করি আমার উপরে একটা কমপ্লেন্স আসতে পারে। তার জন্য আমি স্টকের বিষয়ে বলছি না, তবে কয়েকটা সেক্টরে আমি বলতে পারি যেগুলো আমার মনে হয় ইন ফিউচার খুব ভালো চলবে। যার মধ্যে সোলার ইন্ডাস্ট্রি যেসব আছে, এবার স্টক যেটা যাচাই করা সেটা আপনারা নিজেরা করতে পারবেন, কিন্তু সোলার ইন্ডাস্ট্রি খুব ভালো আছে। পাওয়ার সেক্টর খুব ভালো জায়গা আছে। ইভি সেক্টর তো খুবই ভালো জায়গা আছে। তার সঙ্গে সঙ্গে কয়েকটা আরও সেক্টর আছে, যার মধ্যে হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাসটা আমার খুব ভালো লাগছে। মেটাল সেক্টর আছে। এই কয়েকটা সেক্টর নিয়ে যা কাজ করবে। ফার্মা সেক্টরটা অনেকে বলছে চলবে, তবে আমার মনে হচ্ছে অলরেডি একটা জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে রেঞ্জ বাউন্ড থাকবে। এখন চলার চান্সেস আমার কম মনে হচ্ছে, বড় কোনো রকম যদি রোগ না আসে করোনার মতো। ফার্মা সেক্টর অলরেডি অনেক হাই আছে। তো ফার্মা সেক্টর ছাড়া ব্যাংকিং, ফাইন্যান্স এইগুলো আমার খুব একটা ভালো লাগছে না। আমার যেগুলো লাগছে সেগুলো বললাম। আপনি যখন স্টকের নাম বলছেন, আমি 1-2 স্টক বলে দিচ্ছি। তো একটা আমার খুব ফেভারিট স্টক হচ্ছে আইওসিটা কি হয়, আপনাকে ইয়ারলি 15-20% এমনি দেবে, স্টক ভ্যালু বাড়ুক না বাড়ুক। কেন? কারণ হচ্ছে ওটা ডিভিডেন্ড দেয়। আমি স্টকটা কিনলাম, আবার কি জিনিস ডিভিডেন্ডটা বলছি। কোয়ার্টারলি কি হয়, কোম্পানি নিজের যা প্রফিট করে তার একটা অ্যাকাউন্ট সাবমিট করতে হয়। তো সেই অ্যাকাউন্টসের যা প্রফিট করে তার একটা পার্ট আমরা যারা শেয়ার হোল্ডার, যারা শেয়ার কিনে রেখেছি তাদের সঙ্গে শেয়ার করে, সেটাকে বলে ডিভিডেন্ড। এই আমি ধরুন 1 টাকা লাভ করে যদি আমি সেখানে হয়তো 2 পয়সাই দিই। এইভাবে এবং যাই হোক ইয়ারলি শেষে, বছরের শেষে 15-20% কাছাকাছি উনি আমাকে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেবে। তো আমার স্টক ভ্যালু ধরুন আমি আজ 170 টাকা কিনেছি, 1 বছর পরে 170ই আছে, কোনো কারণে উঠলো না, তবুও কিন্তু আমি 20% লাভ করলাম, মানে ডিভিডেন্ড পেয়ে গেলাম। এবার কোনো কারণে স্টক ভ্যালু যদি 170 থেকে 200 চলে গেল, বা 250 বা 300 গেল, তাহলে আপনি লাভটা দেখবেন কত পার্সেন্ট দিচ্ছেন। আর আইওসি যে সেক্টরে আছে, যা নিয়ে কাজ করছে,
আমার টার্গেট আছে ইন্ডিভিজুয়াল নিজের পার্সোনাল ভিউ, সেটা হচ্ছে ডবল যাবে 1 বছর। আমার এটা পার্সোনাল। পার্সোনালি আমি একটা স্টককে দেখেছি যে এখন মেজার করে রিসেন্ট 2-3 বছরে তার কয়েক গুণ বেড়েছে, সেটা হচ্ছে রিলায়েন্স। লকডাউনের পর থেকে, লকডাউনে ধরুন 800 টাকা চলছিল, আজ সেখানে 3000 টাকা প্লাস চলে গেছে। মানে এটা আর গ্রোথ দেখছেন নাকি এখানে? রিলায়েন্স যেসব জিনিসগুলো নিয়ে কাজ করছে, যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার বা যেগুলো নিয়ে আসছে নতুন, যেমন রিলায়েন্স জিও এসে গেল, জিও ফাইন্যান্সকে পুরোই আলাদা করে দিল, তো যেসব নিয়ে কাজ করছে আমার মনে হয় যে ভ্যালু আরও বাড়বে আগামী 2-3 বছরের মধ্যে, আরও ডবল হতে পারে, দ্বিগুণ হতে পারে। আচ্ছা, আমরা টিভিতে স্টক মার্কেটের সাথে সাথে মিউচুয়াল ফান্ডেরও অ্যাড দেখি। এই মিউচুয়াল ফান্ডটা কি দুটো এক নাকি দুটো আলাদা? দুটো পুরোপুরি এক তা বলবো না, তবে একই বলা যায়। যেমন এক বলার কারণ হচ্ছে কি, মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে একটা ফান্ড হাউস, সেই ফান্ড হাউসটা কি করলো, কয়েকটা কোম্পানি সিলেক্ট করে নিল, সিলেক্ট করে আমরা ফান্ডটা দিলাম, আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলাম, সেই টাকাটা নিয়ে তারা ওই কোম্পানিগুলোতে লাগালো, এবার সেইখান থেকে একটা ইনকাম ওরা জেনারেট করলো, তার একটা পার্ট আমরাদের দিয়ে দিল। এটাতে কি হয়, আমার যদি কোনো নলেজ নেই, শুধু আমার কাছে ক্যাপিটাল আছে, তাতে আমার কি লাভ হলো, আমি ওইখানে দিয়ে দিলাম ফান্ডকে, তারা নিজেদের মতো প্রফিট করলো, করে আমাকে দিয়ে দিল, আমার কোনো হেডেক নেই, আমার লস হওয়ার চান্স খুব কম, না বললেই চলে আর কি, এমন হয়ে যায় সেক্ষেত্রে। তো স্টকের ক্ষেত্রে কি হয়, আমাকে নিজেকে মাথা লাগাতে হবে, নিজেকে সময় দিতে হবে, নিজে ক্যাপিটাল ইউজ করতে হবে, সমস্ত কিছু আমাকে করতে হবে, প্লাস নিজের রিস্ক হয়ে গেল। মিউচুয়াল ফান্ডে কি হয়ে গেল, রিস্কটা নেই বললেই চলে, নেই তা বলবো না, কিন্তু খুব সামান্য রিস্ক আছে, আর সেক্ষেত্রে আমি শুধু ক্যাপিটালটা ইউজ করে ছেড়ে দিলাম, বাকি আমার হয়ে সমস্ত কাজটা ওরা করে দিল। এর ক্ষেত্রে কিরকম রিটার্ন আছে? যদি কেউ 1 লাখ টাকা রাখে 1 ইয়ারের মধ্যে কিরকম রিটার্ন পাওয়ার সম্ভাবনা? দেখুন 100% গ্যারান্টি দিয়ে কেউ কিছু বলতে পারে না, লকডাউনের সময় নেগেটিভও গেছে, এটাও হয়েছে, আবার কিছু ভালো ভালো আছে যারা 40-50% 1 বছর রিটার্ন দিয়েছে, এটাও আছে। এভারেজ আমি যা দেখেছি 24-25, 20-25-24 এরকম আসে, আবার কিছু কিছু 30-36ও চলে আসে, তো 20 থেকে 25% আপনি একটা এভারেজ ধরতে পারেন। যেতে যেতে আমাদের অডিয়েন্সের জন্য কিছু টিপস। অডিয়েন্সের জন্য টিপস বলতে গেলে আমি সবাইকে একটাই প্রার্থনা করব, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, মার্কেট যদি না বোঝেন একটু ওয়েট করে যান, বুঝুন, তারপরে করুন। এমন কিছু ভুল করবেন না যেটা দিয়ে আপনার মানে মার্কেটের প্রতি একটা বিতৃষ্ণা এসে যায় বা আপনি চলে যান, ওই জিনিসটা করবেন না। আর যে যা বললো তাতেই আমি কিনে নিলাম, যা বললো তেভাবে করে নিলাম, সেইভাবে করবেন না। আপনার নিজের কি ক্যাপিটাল সেটাকে আপনি জানুন, সেখানে আপনি কতটা কি রিস্ক নিতে পারছেন সেটা জানুন, সেইভাবে কাজ করুন। আর কোনো রকমভাবে কারোর কেউ বলে দিল যে মানে সেই 5,000 টাকা লাগান 10,000 টাকা চলে আসবে, এইসবের দিকে একদম করবেন না। কোনো রকম লোন নিয়ে কাজ করবেন না। আপনার যে এক্সট্রা ফান্ড, যে টাকাটা আপনি পোস্ট অফিসে বা ব্যাংকে রাখতে চাইছেন, সেই টাকাটা আপনি মার্কেটে লাগান। কোথা থেকে ধার নিয়ে করলাম এইসবভাবে কোনোভাবে করতে যাবেন না। আগে বুঝুন, বুঝে নিয়ে যারা, যদি আপনার নিজের জ্ঞান থাকে তাহলে সেইভাবে করুন, আর যদি জ্ঞান না থাকে, যার কাছে জ্ঞান আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাদের সঙ্গে কাজ করুন। এইভাবে নাহলে নিজের ক্যাপিটালে হারানো ছাড়া আর কিছু থাকবে না। আশা করছি আমাদের এই পডকাস্টটা খুবই ভালো লাগলো, এবং ইনভেস্ট করার আগে ভালো করে বুঝে শুনে নিজের এডুকেশন লেভেলটাকে বাড়ান, এডুকেটেড হন, তারপর ইনভেস্ট করবেন। কেন এখানে একটা হচ্ছে পুরো সমুদ্র, পেতে অনেক কিছু পারেন আর হারাতেও অনেক কিছু পারেন। তো আশা করলাম পডকাস্ট আপনাদের ভালো লাগলো। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আর কি কি টপিকের উপর আপনারা পডকাস্ট দেখতে চান। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় শ্রীরাম।